টাকার বৃষ্টি হচ্ছে, শুনেছেন কখনো? দূর নীলে ঘেরা আকাশ ছিঁড়ে বৃষ্টির মতো অঝরে টাকা ঝরবে, আর সেগুলো মানুষ দু হাতে ভরে কুড়াবে, যেন বর্ষার মৌসুমে আম কুড়াচ্ছে বালতি নিয়ে। ব্যাপারটা কিছুটা ঠাকুমার ঝুলির মতো না? হ্যাঁ, সেই অবাস্তব ঘটনায় বাস্তব রূপে ধরা দিয়েছে কুরাইল বস্তির মানুষদের কাছে। এপ্রিলের ভ্যাপসা গরমে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া হৃদয় ছেয়ে যায় শীতলতায়। অভাবের কারণে দুবেলা পেট ভরে খেতে না পারা মানুষগুলোর হাতে এখন নতুন নতুন হাজার টাকার নোটে হাত ভর্তি হয়ে আছে। কুরাইল বস্তি ঢাকার সবচেয়ে বড় বস্তি হিসেবে পরিচিত। এই বস্তিতে অন্তত লাখখানেক মানুষের বসবাস, যাদের অনেকে নদী ভাঙনের শিকার হয়ে এখানে আশ্রয় নিয়েছে। শিরশিরে অনুভূতিতে ভিজে গেল সকলের চোখ। ঠোঁটের কোণে স্পষ্ট প্রশান্তির হাসি। সকলের ঠোঁট গহ্বরে ফাঁক গলে ছুটে চলেছে হাসির প্রাপ্তি। সেই হাসি মিলে গেল আকাশে বাতাসে। সকলে দুহাত তুলে দোয়া করছে সেই অজ্ঞাত মানবের জন্য, যে ফেরেশতার মতো এসে দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছে। আজ কুরাইল বস্তিতে ঈদের চাঁদ নয়, যেন স্বয়ং চাঁদই নেমে এসেছে। সকালবেলা 10:30টার দিকে হঠাৎ একটি হেলিকপ্টার বস্তির আকাশের বারবার চক্কর দিতে থাকে। নিচে দিয়ে উড়ার কারণে বস্তিবাসীর মনে সন্দেহ আর আতঙ্ক জাগে। অনেকে স্থানীয় থানায় খবর দেয়, বাকিরা দল বেঁধে হেলিকপ্টারের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎই হেলিকপ্টার থেকে টাকার বৃষ্টি নামতে শুরু করে। সোনালি আলোয় ঝলমল করা টাকার নোটগুলো মাটিতে পড়তেই সকলে হতবাক। কিছুক্ষণেই মাটির স্তর ঢাকা পড়ে চকচকে টাকায়। বিস্ময়ে কুকড়ে থাকা বস্তিবাসী কিছুক্ষণ পরেই সেই টাকাগুলো লুফে নেয়। কেউ হাসে, কেউ কাঁদে। কেউ একজন এই বস্তির জন্য এমন অপরিকল্পিত উপহার দিল যা সবাইকে আবেগে ভাসিয়ে দিল। সৃষ্টিকর্তার কাছে এই অজ্ঞাত দাতার জন্য সকলে হাত তুলে দোয়া করে। কুরাইল বস্তির এই বিস্ময়কর ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে, আর সেই নাম না জানা মানুষটা হয়ে ওঠে সকলের চোখে এক নায়ক। প্রতিটা অনলাইন প্ল্যাটফর্ম, নিউজে, পেপারে শুধু এখন এই নিউজটাই চলছে। বন্দুক থেকে বের হওয়া বুলেটের থেকেও তীর্যক বেগে ছুটিয়ে যাচ্ছে নিউজটি। কয়েক সেকেন্ডের কিছু ক্লিপও ভাইরাল হয়েছে, কিন্তু তা থেকেও কোনো সন্দেহভাজন কিছুই পাওয়া যায়নি। ওপর থেকে স্মোকিং গ্যাস মারার কারণে হেলিকপ্টার শনাক্ত করা যায়নি। শুধু দেখা গিয়েছে কিভাবে উপর থেকে টাকাগুলো পড়ছিল ভুবনে। ডেস্কের উপরে থাকা পেপার ওয়েটটি টিভিতে ছুঁড়ে মারে প্রেম। মুহূর্তে খণ্ড খণ্ড ডিসপ্লের টুকরো টুকরো মেঝেতে ছড়িয়ে পড়ে। সকল অফিসাররাই ভয়ে ততস্থ হয়ে শুকনো ঢুক গিলে। মাহাব সকলকে ইশারা দেয় কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য। প্রেম রাগে ফুঁসতে থাকে, নিজের চুল দুহাতে টেনে ধরে চেঁচাতে থাকে উন্মাত্তের মতো। একটুর জন্য ধরতে পারলাম না, উফ, এত বড় ব্লান্ডার কিভাবে করলাম আমি। প্রেমের কর্কশ গলার পাশ দিয়ে সরু ঘামের স্রোত বইছে। কপালে নীলচে রগ ফুলে ফেপে উঠেছে। মাহাব কিছুটা সাহস সঞ্চয় করে এগিয়ে যায়। প্রেমের অগ্নি স্ফুলিঙ্গের মতো জল করে অগ্নি জ্বলতে থাকা চোখ থেকে দৃষ্টি সরিয়ে নত দৃষ্টি নিবৃষ্ট করে নিচু গলায় বলল, স্যার, কিডন্যাপার নিশ্চয় আবার কল করবে। আমাদের ধৈর্য ধরা দরকার। ট্রেনিংয়ে আমাদের এটাই শেখানো হয়েছে। চিবুক শক্ত করে মাহাবের দিকে তাকালো প্রেম। বুক শুকিয়ে এলো মাহাবের। স্মিত স্বরে, সরি স্যার। জিভ বের করো। কোথায় যাবেন স্যার? খেলার শেষ গুটি চালান এখনো বাকি যে। সন্দেহজনকভাবে সেকেন্ডে প্রেমের চেহারায় লেবাস পরিবর্তন হয়ে যায় মুহূর্তেই। মাহাবের কাছে অদ্ভুত লাগলেও ভেতরের কথা ভেতরে চেপে রেখে গেল সে। বেরিয়ে গেল। প্রেমের উষ্ঠপটে বাঁকা হাসি ঝুলিয়ে একা একাই হাসতে লাগল। কিডন্যাপারের কথা অনুযায়ী আনিসুল হক শেওড়াপাড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে একটা আর্মির ব্যাগে 50 লাখ টাকা রেখে এসেছেন। কিন্তু সে ব্যাপারে আগে থেকেই পুলিশ অবগত ছিল। প্রেম আগের দিনই গিয়ে নিজের প্ল্যান সাজিয়ে এসে রেখেছিল। তাদের সবকিছু প্ল্যান মতোই চলছিল। পুলিশ এবং সিআইডি সংমিশ্রণের টিম তৈরি করা হয়। তারা কিডন্যাপারকে ধরার জন্য নিজেদের মতো প্ল্যান সাজায়। ছদ্মবেশে পুরো স্টেশনে বিছিয়ে যায় পুলিশরা। প্রেম টিটি সেজেছিল, আর তার 3 সহকর্মী প্ল্যাটফর্মের আশেপাশে ছদ্মবেশে ছড়িয়েছিল। ঠিক 10টা একটা ট্রেন এসে থামে শেওড়াপাড়া স্টেশনে। সকলে অ্যালার্ট হয়ে যায় তৎক্ষণাৎ। ঠিক তখনই ট্রেন থেকে অনেক মিলিটারি নেমে আসে। তারা সদ্য ট্রেনিং শেষ করে ফিরেছে, আর সেই সুযোগ কাজে লাগায়
মাস্টার মাইন্ড কিডন্যাপার, যে নিজেও মিলিটারি ড্রেস পরেছিল। সকলের ভিড়ে মিশে এসে ওই ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ ব্যাগটি না পেয়ে কিডন্যাপারকে খুঁজতে থাকে, কিন্তু তার আগেই কিডন্যাপার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় সকলের চোখ ফাঁকি দিয়ে। ঠিক তারপরেই কুরাইল বস্তির উপর থেকে হেলিকপ্টারে টাকা ফেলা হয়। ট্যারেসের সাদা প্রিমিয়াম গ্লাসের প্রকৃতি থেকে আগত ফ্রেশ হাওয়াগুলো বারবার বাড়ি খাচ্ছে, ফলে মৃদু শব্দের সৃষ্টি হচ্ছে। পর্দার ফাঁক গলে টিপটিপ করে আলো আছড়ে পড়ছে সাদা টাইলে, ফলস্বরূপ আলোকরশ্মির প্রতিফল তৈরি হচ্ছে। তীর্যক রশ্মিতে চেয়ে চোখের পাতা পিটপিট করে চোখ মেলল লাস্যময়ী রমণী এলিজাবেথ। নড়তে চাইলে অনুভব করে কারো শরীরের বাঁধনে আটকা পড়ে আছে সে। কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে নিজের সাথে তাকে। শরীরের জামাগুলো অযত্নে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। মস্তিষ্ক জাগ্রত হয় এলিজাবেথের, একটুও নড়চড় করল না। স্তব্ধ নিশ্চুপ হয়ে থাকলো কিছুক্ষণ। শুধু চোখের কার্নিশ পেয়ে উষ্ণ তরল বেয়ে পড়ছে। এলিজাবেথ কাল রাতেও পারেনি নিজেকে বাঁচাতে, হারিয়েছে নিজেদের নারী সম্পদ আবারও। শ্রাবণের ধারার মতো টয়টুম্বর হয়ে আক্ষিযুগল ঘোলাটে হয়ে আসে। মস্তিষ্কে নিউরনে থালাবাসন ঘষা মাঞ্জার মতো ক্রিং ক্রিং শব্দে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। তবুও চোখের পাতা ফেলে না এলিজাবেথ। ফ্ল্যাশব্যাকের মতন সেই পাশবিক নির্যাতনের দৃশ্যগুলো প্রতিফলিত হতে থাকে চোখের সামনে। রিচার্ডের বাহুজোড়ে আবদ্ধ হয়ে আছে এলিজাবেথ। রিচার্ডের ঠোঁট গহ্বরের ফাঁক গলিয়ে আসা উষ্ণ নিঃশ্বাস গুলি আশ্রে পড়ছে এলিজাবেথের কানের লতিতে। একবারের জন্য ঘুরে তাকায় না এলিজাবেথ রিচার্ডের দিকে। এলিজাবেথের এক হাত এখনও গায়ের ওড়না দিয়ে খাটের সাথে বাঁধা। নাকের সরু তলে লাল তরল শুকিয়ে জমাট বেঁধে আছে, চিবুকে দানবীয় হাতের আঙুলের ছাপ। ছোটবেলায় সেই স্বপ্নের মতো দিনগুলো মনে করে ফুপিয়ে উঠল এলিজাবেথ। ভাগ্যের নির্মম পরিহাস আজ থেকে কোথায় নিয়ে এসেছে। কান্নার ফলে জুবুতুবু করে কাঁপছে এলিজাবেথের গরণ। ফলস্বরূপ চোখের পাতায় অদূরের পরশ বোলালো ঘুমটুকু আর ধরে রাখতে পারল না রিচার্ড। শেষমেশ তন্দ্রা কেটে কাঁচা ঘুমের স্তবা ঘটালো এলিজাবেথের ফুপানিতে। সকাল সকাল এলিজাবেথের কান্নার শব্দ আর শরীরের প্রতিটি ঝাঁকুনি রিচার্ডের কর্ণগহ্বরে স্পাত ধারানোর মতো শব্দ লাগছে। চোখের কর্নিশের রগগুলো হিংস্র হয়ে ফুলে ফেঁপে ওঠে। নিজের বাহুডোর থেকে পা দিয়ে লাথি মেরে সরিয়ে দেয় এলিজাবেথকে। এলিজাবেথের ক্ষত শরীরটি ছিটকে পড়ে বেড সাইডে। বিশাল আকৃতির বেড হওয়ায় নিচে পড়েনি এলিজাবেথ। একে তো টানা 2 রাত যাবৎ ঘুম নেই, সে সঙ্গে শরীরের উপর পাশবিক অমানবিক নির্যাতন। নিজেকে আর সংযমে রাখতে পারে না এলিজাবেথ। হাউমাউ করে কাঁদতে থাকে, কিন্তু এই যান্ত্রিক মানবের কাছে যা বিশ্বের ফলার মতো বিরক্তিকর আর ন্যাকামো। একটুও বিচলিত করছে না রিচার্ডকে এলিজাবেথের নীল হয়ে যাওয়া মুখশ্রী, ভিতরের শুকিয়ে কাঠ হয়ে যাওয়া বক্ষপিঞ্জর। উঠে বসল রিচার্ড। কপালের মধ্যভাগে প্রসারিত হয় বিরক্তির সূক্ষ্ম ভাঁজে ভাঁজে। এলিজাবেথের ভিতরে জমাট বেঁধে থাকা কষ্টগুলো অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় দাউ দাউ করে জ্বলে উঠল। মেরে ফেলুন আমাকে, মেরে ফেলুন। এভাবে তিলে তিলে শেষ করার চেয়ে একেবারে মেলে ফেলা অনেক ভালো। আপনার মতো জানোয়ারের সংস্পর্শ থেকে প্রতিটা মুহূর্ত কলঙ্কিত হচ্ছি আমি। এভাবে বাঁচতে চাই না আমি। এর থেকে মৃত্যু শ্রেয় আমার জন্য। সকাল সকাল পর্যাপ্ত ঘুমের অভাব হলে সাধারণ মানুষেরই মেজাজ চটে থাকে, কিন্তু সেখানে যদি হয় কোনো হার্টলেস, হিংস্র, নরখাদক, দানবীয় মানব, তাহলে তো প্রসঙ্গ সেখানেই সমঝোতার বাইরে। রিচার্ডের মেজাজ তিরিক্ষিতে পেরে গিয়ে ঠেকল মস্তিষ্কের উপর ভাগের পাতলা চামড়ার তালুতে। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। রিচার্ড গভীর জঙ্গলে বাস করা হিংস্র জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ল আড়ষ্ট এলিজাবেথের উপর। হাতের বাঁধন খুলে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসে নিজের কাছে। কণ্ঠস্বর থেকে উবে যায় ঘুমের লেশ বিশেষ। কর্কশ গলায় চেঁচিয়ে উঠল এলিজাবেথের কাঁপছে গলা চেপে ধরে। আই ওয়ার্ন ইউ, আমার সাথে কেউ এভাবে কথা বলে না। এলিজাবেথ জীবনে এমন ভারী স্বর কখনো শুনেছে বলে মনে স্মরণ করতে পারল না। এই কণ্ঠস্বরে নিজের ওজন রয়েছে, যা শুনলে হৃদয়ের চাপ অনুভব হয়। রিচার্ডের নীল চোখ হতে অগ্নি বিচ্ছুরিত হচ্ছে। পিচাসের মতো হিংস্র চাহনি এলিজাবেথকে হিমবাহে পরিণত করল। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল।
কিছু মুহূর্তের জন্য সে সমুদ্র নীল চোখে আটকে যায় এলিজাবেথ। ঠাউর করতে পারে না এত মায়ায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা চোখগুলো কিভাবে অন্যের চোখে পানি দেখেও নিজেকে ধরে রাখতে পারে। কেন অপর প্রান্তের স্রোতের তালে নিজেও ঝাঁপিয়ে পড়ে না? মানুষ রূপের জানোয়ার একটা, বলে রিচার্ডের মুখে থুতু ছুঁড়ে মারল এলিজাবেথ। সেই মুহূর্তে রিচার্ডের চোখে আগুনের এমন শিখা জ্বলে উঠল যেন ঝড়ের আগে আকাশ ছেয়ে থাকা ঘন কালো মেঘপুঞ্জের মধ্যে বর্ষণের মতো বজ্রপাত ফেটে পড়েছে। রিচার্ডের অবয়বটা ঠিক সেই বজ্রপাতের মধ্যে ঝলসে উঠল, আলো আর আগুনের অস্তিত্বের খেলার মগ্ন। রিচার্ড বেড কেন্দ্রিক ছোট্ট ক্যাবিনেটের ড্রয়ার থেকে রিভলভার বের করে সরাসরি তাক করল এলিজাবেথের ললাটে। কোনো ভাবান্তর নেই এলিজাবেথের চাহনিতে। শক্ত হয়ে চেয়ে থাকে রিচার্ডের চৌড়া তামুকে। মাথায় তাক করে রাখা সাইলেন্সার যুক্ত রিভলভারের সেফটি লক খুলে টিগারে আঙুল বসালো রিচার্ড। টিগার প্রেসের সেই ভয়ঙ্কর শব্দে দাঁতে দাঁত চেপে চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। ভয়ে ঠোঁট কাঁপতে থাকে। সেটা দেখে রিচার্ডের উষ্ঠপটের কোণে 85 হাসির রেখম দেখা দিল। ঠিক এতটুকু মৃত্যুর ভয় সে দেখতে চেয়েছিল এলিজাবেথের অবয়বে। মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে রেখেছিল এলিজাবেথ। ভেবেছিল এই বুঝি বন্দুকের গুলি কপালের সূক্ষ্ম চামড়া ভেদ করে গোল ছোট বলের ন্যায় মস্তিষ্ককে ছিন্ন বিচ্ছিন্ন করে খুলি ফাঁক করে বেরোবে। ঢলে পড়বে এলিজাবেথ মৃত্যুর কুলে। রক্ষা পাবে এই রক্ষিতা নামক অভিশাপ জীবন থেকে, অন্ধকারের অভিশাপ্ত মহারাজের কাছ থেকে। তবে তেমন কিছু অনুভূত হলো না এলিজাবেথের। আটকে থাকা দম ছেড়ে চোখ খুলতে প্রথমে দেখতে পেল রিচার্ডের কালচে ঠোঁটের বাঁকা হাসি। আবারও চোখ ভিজে এলো এলিজাবেথের জীবনের এই অবিচ্ছেদ্য পরিণতি মেনে নিয়ে। সে মরেনি, রক্ষা পায়নি এই নরখাদকের জীবন থেকে। নারীর শরীরের মূল্য বুঝিয়ে এতটাই নস্যি আপনাদের কাছে যে টাকার বিনিময়েও কিনে নেওয়া যায়? এলিজাবেথের কণ্ঠে ছিল না কোনো প্রাণ, না ছিল কোনো গভীরতা। সে নিস্তেজ অনুভূতিপূর্ণ কথার বিপরীতে রিচার্ডের কাট কাট জবাব। দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, যারা ইজ্জত ধরে রাখতে জানে না তাদের মুখে ইজ্জতের কথা মানায় না। বিশেষ করে নারীদের মুখে তাদের ইজ্জতের কথা তো নয়। ওরা শুধু ধ্বংস করে দিতে জানে। ধ্বংস। জানোয়ার। নো রেড, আই এম ওর্স মোর দ্যান ইয়োর থটস। রিচার্ডের গাছাড়া জবাবে ঘৃণাময় মুখ ফিরিয়ে নেয় এলিজাবেথ। গলা ছেড়ে চেঁচিয়ে বলল, আমার নাম এলিজাবেথ, রেড নই আমি। এলিজাবেথের ফিরিয়ে নেওয়া মুখ পেলব হাতে নিচের দিকে ফেরালো রিচার্ড। এলিজাবেথের ময়ূর পাখার মতো সুগভীর নিকষ কালো চোখের পাপড়িজোড়া রুক্ষ খসখসে হাতে ভিজিয়ে দিল রিচার্ড। মাথার পেছনে হাত দিয়ে মুষ্ঠমেয় করে রাখা চুল থেকে হাত সরিয়ে ফেললে সাথে সাথে ঝুলে থাকা নিস্তেজ দেহ গাছ থেকে শুকিয়ে ঝরে পড়া শুকনো পাতার মতো আছড়ে পড়ে কটনের বালিশে। অতি ঘন লাল রেশমি চুলগুলো বিছিয়ে বালিশে জায়গা দখল করে নেয়। চোখ মুখ খিচে দম আটকে রাখে এলিজাবেথ। রিচার্ড ডুব দিল এলিজাবেথের চুলে। সূর্যের ন্যায় দাঁড়িয়ে থাকা সৈন্যদের মতো লালচে রেখায় সাজানো কাটা কাটা চুল। রিচার্ড তার সরু নাক এলিজাবেথের চুলের ভাঁজে ঘষে নিতে থাকে। দীর্ঘ টানে শুষে নেয় প্রতিটা ঘ্রাণ। প্রতিটি শ্বাস যেন তার কাছে নতুন কোনো পৃথিবীর দরজা খুলে দেয়। চুলের গন্ধে বিভোর হতে থাকে ধীরে ধীরে এগিয়ে যায় এলিজাবেথের আরও কাছে, যেন এই নিকটস্থ লুকিয়ে আছে তার সমস্ত আরাধনার উৎস। এলিজাবেথের কমল পাতলা কানের তল্লতিতে রিচার্ডের হিম শীতল নাকের ডগা লাগতেই কেঁপে উঠল এলিজাবেথের গরণ। দুহাতে খামচে ধরে বিছানার বেডশিট। অবিশ্বপ্ত আরেকটি প্রহরের সূচনা ভেবে বুক শুকিয়ে এলো। রিচার্ড এলিজাবেথের নাকের কাছে মুখ নিয়ে পুরুষারে গোলক গম্ভীর হাসকি ভয়েসে বলে গেল, I could not be bothered to aspire a thought or the glance for that. You will remain red forever from now on. Got it? দ্বিতীয়বারের মতন একটা নোংরা বস্তুর মতো এলিজাবেথকে নিজে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায় রিচার্ড। বালিশে মুখ গুজে আবারও ফুপিয়ে উঠল এলিজাবেথ। শান্তিনিকেতনে এলিজাবেথ নেই আজ 3 দিন। এই 3 দিনের ঘর থেকে বের হয়নি ইকবাল সাহেব। তবে তাতেও কোনো অনুশোচনার দেখা মেলেনি সবিতা বেগমের মাঝে। দিব্যি আছে, বরঞ্চ মনে মনে খুশি হয়েছেন।
তবে এই সংসারের কাজের চাপ পুরোটা এসে পড়েছে তার উপর। গত ৮ বছরে রান্না করে খুব কমই দেখা গিয়েছে সবিতা বেগমকে। রান্না, ঘর মোছা, থালা বাসন মাজা থেকে শুরু করে সকল কাজ এলিজাবেথকে দিয়েই করাতেন। এখন এলিজাবেথ না থাকায় সকল কিছু নিজেকে করতে হচ্ছে। ফলস্বরূপ মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকে। স্বামী যে ৩ দিন যাবৎ খাচ্ছে না, তাতেও কোনো মাথা ব্যথা দেখা যায়নি মহিলার মধ্যে। তবে দুপুরের রান্না করতে গিয়ে যখন দেখলো লবণ শেষ হয়ে গিয়েছে, তখন খিটখিটে মেজাজ তিরিক্ষি মেজাজে পরিণত হয়। খুন্তি হাতে রাগে গিজগিজ করতে করতে রান্নাঘর থেকে বের হয়। ইকবাল সাহেব তখনও খবরের কাগজ ঘেটে ঘুটে রিচার্ডের ব্যাপারে তথ্য খুঁজছিলেন। গত ৩ দিন ধরে এটাই করে যাচ্ছেন ভদ্রলোক। রিচার্ডের ব্যাপারে এমন কোনো কিছুই জানে না ভদ্রলোক, যে যেটা রেশ ধরে রিচার্ডের কাছে যেতে পারবে। তাই কোনো রূপান্তর না পেয়ে পুরনো সকল পেপার জোগাড় করে ঘাঁটতে থাকে। এত বড় গ্যাংস্টার, নিশ্চয়ই কোনো না কোনো খবর পাওয়া যাবে এই আশাতে। তখনই রুমে আসছে সবিতা বেগম। এসে ছো মেরে হাত থেকে খবরের কাগজ নিয়ে যায়। নিজে খাবে না তো খাবে না, এখন কি আমাদেরও না খাইয়ে মারবে? ইকবাল সাহেব বরাবরই নরম মনের মানুষ। সে সুযোগই কাজে লাগিয়েছে ইকবাল সাহেবের বাবা ইসমাইল। জোর করে নিজের থেকেও বয়সে বড় সবিতা বেগমের সাথে বিয়ে দেয় শুধুমাত্র বন্ধুর কাছে দেওয়া কথা রাখার জন্য। বাবার দেওয়া কথা ইকবাল সাহেবও ফেলতে পারেনি। তাই তো 25 বছর ধরে সবিতা বেগমের সঙ্গে একজন ছোট্ট মস্তিষ্কের মানুষের সাথে সংসার করছে। স্ত্রীর দিকে চোখ গরম করে তাকালেন ইকবাল সাহেব। কাগজটা দাও সবিতা। দেয় না সবিতা বেগম, উল্টো আরও জোরে চেঁচালো। পরের মেয়ের চিন্তায় সুখে মরে যাচ্ছ। নিজের ছেলে যে কালকে থেকে বাড়ি ফিরছে না, সেটা কি একবারও খোঁজ নিয়ে দেখেছ? টান দিয়ে পেপারটি নিয়ে নেয় ইকবাল সাহেব। তার ছেলের হাসি দিয়ে বলল, কোথায় আর থাকবে, তোমার গুণধর ছেলে। গিয়ে দেখো, মদ খেয়ে রাস্তায় ঘুমিয়ে আছে। তুমি বাবা না অন্য কিছু? ছেলের জন্য একটুও চিন্তা হয় না তোমার? সারা জীবন শরীরে জড়িয়ে রাখা নম্রতার চাদর আজ ছুঁড়ে ফেলে শক্ত গলায় চেঁচিয়ে উঠল ইকবাল সাহেব। তুমিও তো একটা মা হয়ে আর একটা মায়ের মেয়েকে কিভাবে পারলে ধ্বংসের মুখে ঠেলে দিতে? বুক কাঁপল না তোমার একবারের জন্য? মাতৃমন বাধা দেয়নি তোমাকে? একবারও ভেবে দেখেছ আমার ফুলের মতন বাচ্চাটার উপর এখন কি পাশবিক নির্যাতন হচ্ছে? একটা মেয়ে হয়ে বুঝতে পারছো না সেই কষ্টটা? আজ যদি আমাদের ইব্রাতের সাথে এমন কিছু হতো, তখন কি পারতে এত স্বাভাবিক থাকতে? কত আশা করে এলিসা আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল পবিত্র ফুলটাকে। আমি পারিনি আমার কথা রাখতে। ঘৃণা হচ্ছে আমার নিজের উপর। আমি চোখ বন্ধ করতে পারছি না। চোখ বন্ধ করলেই এলিজাবেথের সেই করুণ চাহনি ভেসে ওঠে চোখের সামনে। ঘৃণা করি আমি তোমাদের, ঘৃণা। চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেলেন ইকবাল সাহেব। সবিতা বেগম স্তব্ধতায় জমে যায়। চোখের পলক পড়ছে না, এখনো এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। পর্দার আড়াল থেকে ইবরাত বেরিয়ে আসে। কাঁধে কারোর হাতের স্পর্শে সচেতন হয়ে ফিরল সবিতা বেগম। পেছন ফিরে তাকায় ইবরাতের দিকে। ইবরাতের চোখের পাতা কাঁপছে। আম্মু, এলিজাবেথের জায়গায় আমি হলে কি তুমি এমন কঠিন হয়ে থাকতে? মেয়েকে বুকের সাথে চেপে ধরল সবিতা বেগম। বুকের সাথে মিশিয়ে রেখে বলল, আমার লাশের উপর দিয়ে তোকে নিয়ে যেতে হতো মা। ইবরাতের গলা ভেজা। বলল, তাহলে এলিজাবেথকে কেন নিয়ে যেতে দিলে আম্মু? ইবরাতকে বুক থেকে ঝাড়া মেরে সরিয়ে দিল সবিতা বেগম। রুষ্ট গলায় বলল, যা করেছি সব তো তোর জন্যই। এভাবে বাপের মতো রূপ ধরিস না ইবরাত। তখন তুইও এলিজাবেথকে বোন হিসেবে শিকার যাসনি। তখন ইজ্জতের ভয় চেপে বসেছিল আম্মু। কিন্তু প্রতিটা নারীর কাছেই তো তাদের চরিত্র খুবই মূল্যবান। আমার এখন খুব কষ্ট হচ্ছে আম্মু। এলিজাবেথকে ওর রূপের জন্য হিংসে করলেও ওর এত বড় ক্ষতি হোক কখনো চায়নি। আমার জীবন বাঁচাতে গিয়ে নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছে এলিজাবেথ। সবিতা বেগম কোনো প্রত্যুত্তর না করে হনহনিয়ে চলে গেল, যেন সেও সম্মুখীন হতে চাইছে না নিজের বিবেকের কাছে। ইবরাত মায়ের চলে যাওয়ার চোখ ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ছাড়ল। ভিতরে ভিতরে দুমড়ে যাচ্ছে আত্মগ্লানিতে। সব থেকে বড় আদালত হলো মানুষের বিবেক, যেখানে কোনো বিরোধীর পক্ষে আইনজীবীর প্রয়োজন হয় না। অন্যায়গুলোকে টেনে টুনে সামনে আনার জন্য বিবেকের কাজ করাই যথেষ্ট। দুপুর গড়িয়ে বিকেল হলো।
তথ্যমন্ত্রীর আবাসভূমি এখন একটি জড়বস্তিতে পরিণত হয়েছে। এত বড় অট্টালিকা, গার্ড, মেড, আত্মীয় স্বজনে গিজগিজ করছে। সবকিছু থাকার পরও যেন প্রাণ নেই কোথাও। লিভিং রুমের ডিভানে গায়ে লিয়ে শূন্যে তাকিয়ে আছে আনিসুল হক। একটু আগে হসপিটাল থেকে এসেছেন। ওনার স্ত্রীকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ধীরে ধীরে কালো আধারে তলিয়ে যাচ্ছে তার হাসি খুশি পরিবার। অক্সিজেনে বৃষ্টির মতন মুষলধারে বৃষ্টি এসে ভাসিয়ে দিয়ে গিয়েছে তার সাজানো বাগান। গ্রামীণ সমাজে সবার মুখে মুখে একটা প্রচলিত প্রবাদ আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। ঠিক তেমনই এখন আনিসুল হকের সর্বনাশ চলছে, আর পৌষ মাসের মিষ্টি রোদে গা ভাসাচ্ছে বস্তিবাসীরা। সকালের ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কিছু মুহূর্ত আগে, তবে এবার ভিন্ন স্থানে। নিউ মার্কেটের পাশের বস্তিতে আবারও টাকার বৃষ্টিপাত হয়, যা তুমুলভাবে সাড়া তুলে দিয়েছে পুরো দেশে। তবে এখনও এর সূত্রপাত পাওয়া যায়নি। তথ্যমন্ত্রী আনিসুল হকের ছেলে নিখোঁজের খবর ধামাচাপা পড়ে যায় এই ঘটনায়। এখন প্রতিটি নিউজের হেডলাইনে থাকছে গরিবের হিরো। কমিশনার চুপচাপ পাশের সোফায় বসে আছে। এত চেষ্টা করেও এখনও চুল সম পরিমাণ কোনো তথ্য পাওয়া যায়নি। পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দেওয়া হয়েছে। সকলের রাতের ঘুম, নাওয়া খাওয়া হারাম হয়ে গিয়েছে। প্রতিটা জায়গায় আবারও নতুন থেকে শুরু করে চিরুনি তল্লাশি দেওয়া হচ্ছে। মিনিস্টার স্টেকারে মডিফাই করা দামি বাইকটি এসে জোরে ব্রেক কষল সদর দরজার সামনে। মাথা থেকে হেলমেট খুলে উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে আঁচড়ে ঠিক করে নিল প্রেম। কালো সিল্কি চুলগুলো দক্ষিণের দমকা হাওয়ায় উড়ু উড়ু করছে। বাইকের চাবি তর্জনীতে ঘুরাতে ঘুরাতে ব্যগ্র পায়ে ভিতরে হেঁটে যায় প্রেম। লিভিং এরিয়ায় পা রাখার আগেই 2 সেকেন্ডের দাঁড়িয়ে ফুরফুরে মেজাজ গম্ভীরতায় ঢেকে আবারও সামনে পা বাড়ায়। গিয়ে বসল সরাসরি কমিশনারের সামনে। কমিশনার এই সময় প্রেমকে দেখে রসগোল্লার মতো চোখ বড় বড় করে, চোখগুলো কিঞ্চিত ছোট করে তাকিয়ে গমগমে সুরে বলল, এই সময় তুমি এখানে? বিপরীতে চমৎকার হাসি দিল প্রেম। সামনের ছোট্ট টেবিল থেকে চায়ের কাপ নিয়ে আয়েশি ভঙ্গিতে চুমুক দিয়ে বলল, আসলাম কিডন্যাপার আর কোনো কল করেছে কি না সেটা জানার জন্য। প্রেমের কথায় চোখ গরম করে তাকালেন কমিশন। চিবিয়ে চিবিয়ে বলল, তো সেটা জানার জন্য তোমার এখানে আসতে হলো? তোমার কি মনে হয় টাকা নিয়ে যাওয়ার পর কিডন্যাপার আর কল দিবে? ব্যর্থতা কিন্তু আপনাদেরই স্যার। কি বলতে চাচ্ছ তুমি? আমি আগেই বলেছিলাম পুরো মিশনের দায়িত্ব আমাকে দেওয়া হোক। আপনারা যদি ক্ষমতার জাহিরের তাগিদে পড়ে না থেকে সম্পূর্ণ দায়িত্ব আমার হাতে দিতেন, তাহলে আজকে মিশন সাকসেস হতো স্যার। সরি ফর বিং সো স্ট্রেট ফরওয়ার্ড। বয়সে এত ছোট আর জুনিয়রের কাছ থেকে এহেন কথায় চোয়াল শক্ত হলো কমিশনারের। রুষ্ট গলায় বলল, তা কিভাবে মিশন সাকসেস করতে শুনি? যেটা আমরা 50 সদস্যের টিম মিলে করতে পারিনি, তা 4 সদস্যের তোমরা কিভাবে করতে? প্রেমের কণ্ঠস্বর খুবই স্বাভাবিক। বলল, আমি হলে সবার আগে সিসিটিভি ফুটেজ মনিটরিং করতাম। এবার চুপসে যায় কমিশনারের শক্ত চোয়াল। আসলেই তো আগে কারোর মাথার ওই স্টেশনের সিসিটিভি ফুটেজের কথা মাথায় আসেনি। পরবর্তীতে আসলেও ততক্ষণে সেই সময়ের ফুটেজ মেমোরি থেকে কেটে ফেলেছে অপহরণকারীরা। প্রেম আরও কিছু বলতে যাবে তার আগেই আনিসুল বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে বললেন, আহ, থামবেন আপনারা? এখানে কি কৌতুক শোনাতে এসেছেন? স্যার, আপনি উত্তেজিত হবেন না, আপনার হার্টের প্রবলেম আছে। কমিশনারের কথায় এবার নিজের নিয়ন্ত্রণ হারালেন আনিসুল হক। ডুকরে কেঁদে উঠলেন। চোখে পানির সময় ভাঙা গলায় আওড়ালো, সাদমানেরও যে হার্টের সমস্যা ছোট থেকে। আমার সাদমান অন্ধকারে ভয় পায়, প্যানিক অ্যাটাক হয়। আল্লাহ জানে কেমন আছে আমার ছেলে। প্রেম খুবই মনোযোগ দিয়ে শুনছিল আনিসুল হকের কথা। ভদ্রলোকের চোখের পানিকে মূল্যায়ন না করে বরঞ্চ ওনার বলা প্রতিটা কথার নিজের ভাবনার যুত্রসুখের সাথে মিলাতে থাকে প্রেম। হঠাৎ করে আনিসুল হকের মুঠোফোনে একটি মেসেজ আসে। সঙ্গে সঙ্গে মেসেজটি চেক করলো আনিসুল হক। মেসেজটি দেখা মাত্রই মুখের রং পরিবর্তন হয়ে যায় আনিসুল হকের, রহস্যজনকভাবে। তিনি পরপর 3 বার শুকনো ঢুক গিলল। অতঃপর সাথে সাথে ফোন পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে রাখে, যেন কিছুই হয়নি। তার দিকে উৎসুক হয়ে তাকিয়ে থাকা প্রেম আর কমিশনারের দিকে তাকিয়ে ফেক হাম তুলে গমগমে গলায় বলল, আপনারা এখন আসতে পারেন।
আমি একটু ঘুমাবো, বিশ্রামের প্রয়োজন আমার। এতক্ষণে ছেলের সুখে কাতর হয়ে থাকা মানুষটার হঠাৎ এমন গা ছাড়া ভঙ্গিতে তড়িঘড়ি করে দাঁড়িয়ে যাওয়া দেখে কিছুটা আশ্চর্য হলে বটে কমিশনার। তবুও পাল্টা প্রশ্ন করার সাহস পেল না। প্রেম আর কমিশনার দুজনেই বেরিয়ে যায়। হ্যালো লাভলি পিপলস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। শুনছিলেন মিঠু বুড়ির লেখা ভিলেন ক্যান বি লাভার। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির ৫ম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। আল্লাহ হাফেজ।